অন্ধকারটা যেন জমাট বাঁধা আলকাতরার মতো গায়ে লেগে যাচ্ছিল। ঝিঝি পোকার ডাক ছিল স্তব্ধ, এমনকি বাতাসের সনসনানিও যেন কোনো এক অদৃশ্য ভয়ে থমকে দাঁড়িয়েছিল। গ্রামটার নাম ছিল ডুবরিমারি। নামের মধ্যেই কেমন একটা অতল তিমিরের ইঙ্গিত লুকিয়েছিল। তারানাথের কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হতে শুরু করল। তিনি একলা দাঁড়িয়েছিলেন গ্রামের সেই পুরনো শ্মশানকালীর মন্দিরের সামনে। চারপাশ ছিল নিঝুম, শুধু মাঝে মাঝে দূরে কোনো এক পাহারাদার কুকুরের আর্তনাদ শোনা যাচ্ছিল। হঠাৎ তার নাকে এলো এক তীব্র পচা মাংসের গন্ধ। সেই গন্ধ অনুসরণ করে তিনি এগোতে লাগলেন গ্রামের আরো ভেতর দিকে। প্রতিটা বাড়ির দরজা জানলা ভেতর থেকে খিল আঁটা ছিল, কিন্তু একটা মাটির ঘরের দাওয়ায় তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য। একটি ছায়ামূর্তি দীর্ঘাকার, আলুলায়িত কেশ আর পিঠটা তারানাথের দিকে ফেরানো ছিল। সেই মূর্তির পায়ের কাছে পড়েছিল এক তরুণী বধূ। তার গায়ে থাকা বিয়ের লাল চেলিটা তখন উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছিল, কিন্তু তার গলার নলিটা অমানুষিক ক্ষিপ্রতায় ছিঁড়ে ফেলা হয়েছিল। রক্তের ছিটে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেই ছায়ামূর্তিটি নিচু হয়ে মৃতদেহের বুক থেকে কি যেন একটা খুবলে খাচ্ছিল। তারানাথ যখন আরো এক পা এগোলেন, তখন সেই বিকট মূর্তিটা ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। তার মুখ বলতে কিছুই ছিল না, কেবল দুটো জ্বলজ্বলে লাল কয়লার মতো চোখ দেখা যাচ্ছিল। ঠোঁটের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছিল তাজা রক্ত। সেই বিভৎস সত্তাটি তারানাথের দিকে ধীরে ধীরে হাত বাড়াত। তার আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, আর নখগুলো ছিল ছুরির মতো ধারালো। এক অমানুষিক অট্টহাসিতে ফেটে পড়ল সেই পিশাচ। সেই হাসির শব্দে আতঙ্কে বুকটা কেঁপে উঠল তারানাথের। আর ঠিক সেই মুহূর্তেই তারানাথ অনুভব করলেন একটা ঠান্ডা হাত তার ঘাড়ের উপর ক্রমে চেপে বসছে। তারানাথ, আমি ফিরে এসেছি। এবার শেষ করব তোকে। কি ভেবেছিলিস তুই? তুই আমায় শেষ করতে পারিসনি। এবার আরো শক্তি নিয়ে ফিরে এসেছি আমি। হঠাৎ ধড়মড় করে বিছানায় উঠে বসলেন তারানাথ। শরীরটা ঘামে ভিজে গিয়েছিল। ঘরের কোণে রাখা জেড়ি তেলের প্রদীপটা প্রায় নিভু নিভু হয়ে জ্বলছিল। তিনি বুঝলেন এটা স্বপ্ন ছিল ঠিকই, কিন্তু এ কোনো সাধারণ স্বপ্ন ছিল না। এ ছিল এক দুর্দান্ত অশুভ সংকেত, যা 20 বছর আগের এক ভয়ঙ্কর স্মৃতিকে আবার জাগিয়ে তুলেছিল। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। কলকাতার মঠ লেনের ওই পুরনো বাড়িটার স্যাঁতসেঁতে গন্ধে কেমন একটা রহস্যের আমেজ মিশেছিল। তারানাথ কপালের ঘাম মুছে পাশে তাকালেন। চারি এগিয়ে এসে বলল, এ কি বাবা, তোমাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে? তারানাথ বললেন, ও কিছু না মা, মনে হয় একটা দুঃস্বপ্ন দেখেছি, সেই কারণেই ভয়ের প্রভাবটা বেড়েছে। কিশোরী আর বিভূতির আসবার সময় হয়েছে যে। চারি বলল, হ্যাঁ, কাকা বাবুরা হয়তো খুব তাড়াতাড়ি এসে পড়বেন। আজকে তো আবার রবিবারও বটে। তবে যা আবহাওয়া, কি জানি শেষমেশ তারা পৌঁছতে পারবেন কিনা। তুমি বরং পরিষ্কার হয়ে নাও বাবা, ওরা এসে পড়লে আবার দেরি হয়ে যাবে। আমি আর কিশোরী ছাতা মাথায় দিয়ে গলির মোড়ে এসে দাঁড়ালাম। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, বিভূতি,
আজ কি ঠাকুরমশাই আদেও দরজা খুলবেন? যা বৃষ্টি! আমি হাসলাম, বললাম, তোমার কি মনে হয় কিশোরী, তার কাছে সময়ের চেয়ে বড় হলো আমাদের ডাক? আজ আমাদের দুজনকে আসতে বলেছেন যখন, তখন নিশ্চিত কিছু একটা ঘটবে। কিশোরী এই ঝড় বৃষ্টির মধ্যেও সঙ্গে করে পাসিং শো আর তেলে ভাজাটা ঠিকই এনেছিল। আসলে ওটা ছাড়া যে ঠাকুরমশাইয়ের সাথে সাক্ষাতের বিষয়টাই এক প্রকার অসম্পূর্ণ থেকে যেত। আমরা যখন তারানাথের বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালাম, দেখলাম দরজাটা আধ খোলা অবস্থায় রয়েছে। ভেতর থেকে আসা ধূপ আর ধুনোর গন্ধে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। ঘরের মাঝখানে বসেছিলেন তারানাথ। তার পরনে ছিল কালো আলখাল্লা আর কপালে ছিল রক্ত চন্দনের তিলক। মনে হলো যেন মা কালীর পূজা এইমাত্রই শেষ করেছেন তিনি, কারণ বিগ্রহের পায়ের জবাগুলো তখনও ছিল বেশ সতেজ। তিনি আমাদের পায়ের শব্দ শুনতে পেয়েই পিছন দিকে তাকালেন। কিভাবে যে তিনি আমাদের উপস্থিতির কথা টের পেয়ে যেতেন ভাবাই যায় না। তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, এসো বিভূতি, এসো কিশোরী। আমি এতক্ষণ তোমাদের জন্যই বলতে পারো অপেক্ষা করছিলাম। কথাগুলোর মধ্যে এক আলাদাই গাম্ভীর্য ছিল। আমাদেরকে ভিতরে এসে বসতে বললেন তারানাথ। আমরা দুজনে তাকে প্রণাম করে মেঝেতে পাতানো কম্বলটার উপর বসে পড়লাম। কিশোরী একটু উসখুস করছিল। সে জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, এই নিন আপনার পাসিং শো আর তেলে ভাজা। আচ্ছা, একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। আজ আপনার মুখটা খুব গম্ভীর দেখাচ্ছে, কোনো বিশেষ কথা আছে কি? না মানে, অন্য দিন তো আপনার হাসি মুখটা দেখি, আজকে হঠাৎ আপনাকে বিমর্ষ দেখাচ্ছে কেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে কলকেতে শেষ টান দিলেন। ধোঁয়াটা কুণ্ডলী পাখি উপরে উঠে গেল। তিনি বলতে শুরু করলেন, আসলে অনেক কাল আগের এক ঘটনা আবার চোখের সামনে ফুটে উঠেছে। স্বপ্ন দেখেছিলাম, সেই কারণেই ভয়টা আবার ফিরে এসেছে। আজ তোমাদের এমন এক ঘটনার কথা বলবো যা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। 20 বছর আগেকার কথা। তখন আমি ছিলাম যুবক। তন্ত্র সাধনায় কেবল সিদ্ধি লাভ করতে শুরু করেছি বলতে পারো। সেই সময় আমাকে যেতে হয়েছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নামটা ছিল সম্ভবত ডুবরিমারি। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। এই নামটা আমরা আগে কখনো শুনি। আমি ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, ডুবরিমারি নামটা তো বেশ অদ্ভুত। আপনি সেখানে কেন গিয়েছিলেন? কোনো সাধনার কাজে নাকি অন্য কোনো প্রয়োজনে? তারানাথ আমার কথার উত্তর প্রসঙ্গে বলতে লাগলেন, সেখানে গিয়েছিলাম এক বন্ধুর আমন্ত্রণে বিভূতি, যার নাম ছিল সম্ভবত বিনয়। বিনয় ছিল আসলে আমার ছোটবেলার বন্ধু, কিন্তু তার চিঠিতে এক অদ্ভুত আতঙ্কের ছাপ ছিল। সে লিখেছিল তার গ্রামে একে একে সধবা মহিলারা মারা যাচ্ছে। কোনো অসুখ নয়, কোনো স্বাভাবিক মৃত্যু নয়, সবারই মৃত্যুর ধরন ছিল প্রায় এক। গলার নলিগুলোকেও যেন কামড়ে ছিঁড়ে দিচ্ছিল, আর বুক চিরে হৃৎপিণ্ডটা গায়েব করে দিচ্ছিল। গ্রামের লোক মনে করেছিল এটা কোনো বাঘ বা হায়নার কাজ, কিন্তু বিনয় জানতো এটা কোনো পশু নয়, এ কাজ আদপে কোনো অশরীরীর। কিশোরী মাঝপথে বাধা দিয়ে বলল, ঠাকুরমশাই, গ্রামের মহিলারা কি কেবল সধবা ছিল? বিধবা বা আইবুড়ো মেয়েদের গায়ে কি কেউ হাত দিত না? তারানাথ কিশোরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তারপর তাকে উদ্দেশ্য করে বললেন,
তুমি ঠিক ধরেছ কিশোরী, এটাই ছিল সেই রহস্যের চাবিকাঠি। পিশাচিনী কেবল তাদেরকেই বেছে নিচ্ছিল যারা ছিল বিবাহিত এবং যাদের সিঁথিতে সিঁদুর আছে। কিন্তু কেন, সেটা জানতেই আমি পা বাড়িয়েছিলাম সেই অভিশপ্ত গ্রামে। মনের মধ্যে আশঙ্কার মেঘ দানা বাঁধছিল ঠিকই, কিন্তু সেই সত্যের সাথে মুখোমুখি হওয়ার এক নেশাও চেপে বসেছিল। তাই বাধ্য হয়ে চলে গিয়েছিলাম ওই গ্রামে। ঠাকুরমশাই আরও বলতে থাকলেন। আমি যখন স্টেশনে গিয়ে নামলাম তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়েছে। স্টেশনের কুলি পর্যন্ত আমাকে গ্রামে পৌঁছে দিতে রাজি হলো না। ওদের মধ্যে থেকেই একজন এগিয়ে এসে বলল, বাবু, মরণের শখ থাকলে যান, কিন্তু একা যাবেন না। ওখানে যে যায় সে আর ফিরে আসে না বাবু। আমি কথাটা হেসেই উড়িয়ে দিয়েছিলাম তখন, কিন্তু গ্রামটার সীমানায় পা রাখতেই আমার শির দাঁড়া বেয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। চারিদিকের নিস্তব্ধতা যেন আমার কানে তালা লাগিয়ে দিচ্ছিল। বিনয়ের বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে গেল। সে আমাকে দেখে হাউ মাউ করে প্রায় কেঁদেই ফেলল। তার ছোট ভাইয়ের স্ত্রী 3 দিন আগে একইভাবে মারা গিয়েছিল। বিনয় আমাকে বলল, তারানাথ, তুই তো তন্ত্রমন্ত্র জানিস, দয়া করে গ্রামটাকে বাঁচা। কালই হয়তো আবারও কাউকে ও টেনে নিয়ে যাবে। কথাটা শোনা মাত্রই এক প্রকার শিউরে উঠলাম আমি। গ্রামের পরিস্থিতি যে এতটা সঙ্গীন সেটা কল্পনাই করতে পারছিলাম না। সেই রাতে আমি স্থির করলাম আমাকে কাল থেকেই কাজে নামতে হবে। যে করেই হোক এই বিপদের হাত থেকে গ্রামকে উদ্ধার করতেই হবে। তারানাথ থামলেন। বাইরের বাজ পড়ার শব্দে ঘরটা আরও একবার কেঁপে উঠল। তিনি আবার এক চিলতে ধুনো দিলেন আগুনে। এরপরে চপের প্যাকেট থেকে একখানা চপ তুলে মুখে দিলেন তিনি। তারপরে আবারও গল্পে প্রবেশ করলেন তিনি। আমরাও শুনতে লাগলাম। তিনি বলে চললেন, পরদিন ভোরে আমি শ্মশানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম গ্রামের শ্মশান কালীর মন্দিরটা একদম জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু মূর্তির চোখের দিকে তাকিয়ে আমি এক প্রকার শিউরে উঠলাম। মা কালীর চোখ দুটো যেন আমাকে শাসন করছিল। আমি বুঝতে পারলাম এখানে এমন কোনো অশুভ শক্তির বাস আছে যা মায়ের এই স্থানকেও কলুষিত করে চলেছে। আমি উৎসুক হয়ে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, আপনি কি তখনই বুঝতে পেরেছিলেন যে ওটা কোনো পিশাচিনীর কাজ হতে পারে? তারানাথ হাসলেন, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। তিনি যেন পরিস্থিতির দোহাই দিয়ে আবারও বলতে শুরু করলেন, বোঝার উপায় ছিল না বিভূতি, কারণ পিশাচিনীর অস্তিত্ব তখনও গ্রামে কেউ সরাসরি দেখেনি। শুধু দেখেছি তার শিকারদের বিভৎস দশাখানা। আমি গ্রামের বৃদ্ধদের কাছে খোঁজ নিতে শুরু করলাম। জানতে পারলাম ডুবুরিমারি গ্রামের একটা পুরনো ইতিহাস আছে যা সবাই চেপে যাওয়ার চেষ্টা করছিল। 100 বছর আগে এই গ্রামে এক সতীদাহ প্রথা হয়েছিল, যা নিয়মের বাইরে গিয়ে করা হয়েছিল বলতে পারো। কিন্তু সেটা কি পিশাচিনীর কারণে ঘটেছিল নাকি অন্য কিছু ছিল এর পেছনে? এই বিষয়টা আমাকে মনে মনে ভাবিয়েই চলেছিল, কিন্তু আমি হার মানলাম না কিছুতেই। আমিও এর শেষ দেখেই ছাড়লাম। তারানাথ
আবার গম্ভীর হয়ে গেলেন। এরপরে বললেন, সেই রাতেই আমি বিনয়কে নিয়ে গ্রামের সেই পুরো বাড়ির দিকে গেলাম, যেখান থেকে পচা মাংসের গন্ধটা ভেসে আসছিল। আমার হাতে ছিল একটা জ্বলন্ত মশাল, আর আমার ঝোলার মধ্যে ছিল একটি মা কালী রক্ষা কবচ। কিন্তু সেই অন্ধকারে যা দেখলাম তা আমার দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কিশোরী ভয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। তারানাথের গলার স্বর আরো গম্ভীর হয়ে এলো। তিনি বললেন, দেখলাম গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হরিনাথ চৌধুরীর বাড়ির পেছনের বাগানে একটি ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। তার নূপুরের শব্দ শোনা যাচ্ছিল না ঠিকই, কিন্তু বাতাসে তার নিঃশ্বাসের একটা ভারী শব্দ ছিল বৈকি। সেই মূর্তিটি হঠাৎ একটা রক্তমাখা শাড়ি থেকে মুখ তুলল। তার মুখটা চাঁদের আলোয় আবছা একবার দেখা গেল। সে এক বীভৎস পৈশাচিক রূপ ছিল বলতে পারো। দেখলাম তার চোখ নেই, শুধু কোটর থেকে আগুন বেরোচ্ছে। আমি যখন মন্ত্র জপ করতে শুরু করলাম, সে আমার দিকে তাকিয়ে এক অট্টহাসি দিল। যা শুনলে মানুষের রক্ত জমে জল হয়ে যায় এমন সেই হাসি। সেটি আর যাই হোক না কেন, হরিনাথ চৌধুরীর ছোট ছেলের বউ ছিল না, বরং তার রূপ ধরে এসেছিল সম্পূর্ণ অন্য কেউ। আমি বুঝলাম এই পিশাচিনী সাধারণ কেউ নয়, এ কোনো মানুষের অতৃপ্ত আত্মার চেয়েও বেশি কিছু ছিল। এ ছিল যেন মাটি ফুঁড়ে উঠে আসা এক আদিম অভিশাপ। কথাগুলো বলা শেষ করেই তারানাথ চোখ বুঝলেন। আমরা দুজনেই তখন চুপ করে বসে আছি। বাইরের বৃষ্টির বেগটা তখন আরো বেড়েছিল। কিশোরী কাঁপা কাঁপা গলায় বলল, তারপরে কি হলো ঠাকুরমশাই? আপনি কি তার পিছু নিয়েছিলেন? তারানাথ চোখ খুলে আমাদের দিকে তাকালেন। তারপরে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, সেটাই তো আসল কথা হে কিশোরী। আমি তার পিছু নিতে গিয়ে যে গর্তে পা দিলাম, সেখান থেকে ফিরে আসা ছিল প্রায় অসম্ভব। আমি অনুভব করলাম সেই পিশাচিনী আমাকে হাতছানি দিয়ে ডাকছে। সে যেন আমায় আহ্বান করছিল গ্রামের সেই প্রাচীন বটগাছটার দিকে, যেটাকে সবাই ডুবরি মারির বুক বলে চিনত। তারানাথ একটি দীর্ঘশ্বাস ফেলে কলকেটি হাত থেকে নামিয়ে রাখলেন। ঘরের কোণে রাখা পঞ্চপ্রদীপের শিখাটা হঠাৎ একবার কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য বাতাসের ঝাপটা লাগলো সেখানে। বাইরের বৃষ্টি আরো প্রবল হয়ে উঠেছিল। মঠ লেনের পুরনো বাড়ির কার্নিশ পেয়ে জল পড়ার শব্দটা ঠিক যেন কারো দ্রুত বেগে হেঁটে যাবার মতোই শোনাচ্ছিল। কিশোরী আমার দিকে আরো কিছুটা গা ঘেঁষে বসল। ও বরাবরই ছিল একটু ভীতু প্রকৃতির, কিন্তু এই অলৌকিক গল্পের টান ওকেও আচ্ছন্ন করে দেখেছিল। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, সেই রাতেই আমি বুঝলাম বিভূতি, কেবল তন্ত্রের জোরে এই পিশাচিনীকে হারানো যাবে না। এর শিকড় প্রবেশ করেছিল অনেক গভীরে। সেই যে ছায়া মূর্তিটি আমার ইশারা করে গ্রামের শেষ প্রান্তে বটগাছটার দিকে মিলিয়ে গেল, তারপর থেকেই গ্রামটা যেন আরো বেশি নিঝুম হয়ে পড়ল। বিনয়কে সঙ্গে নিয়ে পরদিন সকালে আমি বেরোলাম সেই প্রাচীন বটগাছটার খোঁজে। কিশোরী জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই, দিনের বেলাতেও কি গ্রামটা অতটাই ভয়ঙ্কর লাগতো? তারানাথ
ম্লান হাসলেন। এরপরে কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, দিনের আলো মানে যে শান্তি তা নয় কিশোরী। ডুবরিমারিতে দিনের আলো ছিল আরো বেশি বিষণ্ণ। গ্রামের পুকুরগুলো ছিল কচুরি পানায় ভর্তি। কোথাও কোনো পাখির ডাক ছিল না বললেই চলে। বিনয় আমাকে নিয়ে গেল সেই বিশাল বট গাছটার কাছে। গাছটা যেন এক দানবের মতো ডালপালা ছড়িয়ে দাঁড়িয়েছিল। আশ্চর্যের বিষয় কি জানো, সেই বট গাছের ঝুড়িগুলোতে অসংখ্য শাঁখা আর লোহার চুড়ি ঝোলানো ছিল। সেগুলো ছিল প্রায় সবই ভাঙা, আর সেগুলি রক্তবর্ণের ছোপ ধরা ছিল। আমি উৎসুক হয়ে বললাম, ঠাকুরমশাই, শাঁখা পলা তো সধবা মহিলাদের চেন, ওখানে ওগুলো কেন ছিল? ঠিক ধরেছ বিভূতি। তারানাথ বলতে লাগলেন, বিনয় জানালো, গ্রামের বিশ্বাস অনুযায়ী কোনো সধবা মহিলা মারা গেলে তার সিঁদুর আর শাঁখা ওই গাছে উৎসর্গ না করলে পিশাচিনী শান্ত হয় না। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। আমি গাছের গোড়ায় বসে সেই স্থানের মাটি পরীক্ষা করতে লাগলাম। হঠাৎ আমার নজরে পড়ল গাছের গোড়ার মাটি কিছুটা আলগা হয়ে আছে। আমি নিজের হাতে থাকা চিমটে দিয়ে মাটিটা একটু খুঁড়তেই বেরিয়ে এলো একটা তামাটে রঙের হাড়। মানুষের বুকের পাঁজরের হাড় বলতে পারো। কথাটা শুনেই কিশোরী একটা ছোট চিৎকার করে উঠল। ওরে বাপ রে বাপ! তারানাথ নির্বিকার চিত্তে বলে চললেন, আমি বুঝতে পারলাম এই বট গাছটা নিছক কোনো গাছ নয়। এটা হলো ওই পিশাচিনীর আস্তানা। বিনয়কে বললাম, আজ রাতে আমাকে এখানে যজ্ঞ করতে হবে। কথাটা শুনেই বিনয় তো ভয়ে অস্থির। সে বলল, ঠাকুরমশাই, রাত্রেই তল্লাটে কেউ আসে না। পিশাচিনী এখান থেকেই শিকার ধরতে বেরোয়। আমি তাকে আশ্বস্ত করে বললাম, মায়ের নাম নিয়ে যখন একবার নেমেছি তখন শেষ দেখেই ছাড়ব। বিকেল নামার আগেই আমি শ্মশান থেকে চিতাভস্ম আর কিছু বিশেষ তান্ত্রিক সামগ্রী জোগাড় করে আনলাম। সন্ধ্যের আবছায়ায় বটগাছের তলায় পঞ্চমুণ্ডির আসন পাতলাম। চারিদিকে গণ্ডি কাটলাম রক্ষা মন্ত্র জপ করে। রাত যত বাড়তে লাগলো চারপাশ তত বেশি হিমশীতল হয়ে উঠতে শুরু করলো। দূরে শিয়ালের ডাকটা একবার শুরু হতেই হঠাৎ থেমে গেল। বুঝলাম শিকারি বেরিয়ে পড়েছে। কিশোরী ফিস ফিস করে বলল, ঠাকুরমশাই, আপনি তখন কি একা ছিলেন? তারানাথ তাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ কিশোরী, সাধনার পথে সবসময় একাই চলতে হয়। মাঝরাতের দিকে আমি যজ্ঞের আগুন জ্বালালাম। আগুনের শিখাটা সাধারণ ছিল না, ওটা নীলচে হয়ে জ্বলছিল। আমি যখন ওম ক্রিং ক্রিং মন্ত্রে পিশাচিনীর আবাহন করা শুরু করলাম তখন সারা আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। মেঘের গর্জনের মাঝে আমি শুনতে পেলাম সেই হাড় হিম করা হাসির শব্দ। খিলখিল করে হাসতে হাসতে সেই পিশাচিনী গাছ থেকে নেমে আসতে লাগলো। সেটি মানুষের আকৃতি নিলেও তার শরীরের চামড়া ছিল ছাইয়ের মতো ধূসর। তার পরনে ছিল একটা জীর্ণ লাল শাড়ি, কিন্তু তার সিঁথিতে থাকা সিঁদুরটা দাউ দাউ করে জ্বলছিল আগুনের মতো। সে আমার গণ্ডির বাইরে এসে দাঁড়িয়ে পড়ল। তার লম্বা জিভটা আমার রক্তপানের প্রত্যাশায় লক লক করছিল। সে বলল, কেন কেন রেখেছিস আমায়? হ্যাঁ, কেন? আজকে তোর বুকের রক্ত খেতে হবে? হ্যাঁ, কথাগুলো বলে তারানাথ থামলেন। তিনি এক প্রকার ঘামছিলেন।
20 বছর আগের সেই দৃশ্য যেন তার চোখের সামনে ক্রমশ জীবন্ত হয়ে উঠেছিল এখন। আমি প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, আপনি তখন একবারও ভয় পাননি? সে তো আপনার উপর ঝাঁপিয়ে পড়তে পারত। তারানাথ বললেন, ভয় মানুষের স্বাভাবিক প্রবৃত্তি বিভূতি, কিন্তু সাধকের হাতিয়ার হলো বিশ্বাস। আমি বললাম, তুই কে? কেন এই গ্রামের নিরপরাধ সধবা মেয়েদের প্রাণ নিচ্ছিস? সে তখন আবার সেই বিকট হাসি হাসলো। আর তারপর আগুনের দিকে আঙুল উঁচিয়ে ধরল। যজ্ঞের আগুনের শিখায় আমি দেখতে পেলাম এক অতীত কাহিনী, ঠিক যেন একটা চলচ্চিত্র জ্বলছে এমন। আমি দেখলাম আজ থেকে ঠিক 21 বছর আগে এই গ্রামে এক তরুণী বধূ এসেছিল। তার নাম ছিল সারদা। তার স্বামী ছিল খুব অসুস্থ। বিয়ের 1 মাসের মাথায় তার স্বামী মারা যায়। তৎকালীন গ্রামের জমিদার আর কুসংস্কারচ্ছন্ন মাতব্বরেরা মিলে সেই তরুণীকে জোর করে সহমরণে পাঠাতে চায়। সে বাঁচতে চেয়েছিল, সে অনেক কাকুতি মিনতিও করেছিল, কিন্তু তারা কেউ তার সে আর্তনাদ শোনেনি। জ্যান্ত অবস্থায় তাকে চিতায় তোলা হয়েছিল। চিতার আগুনের মধ্যেই দাঁড়িয়ে সে সকলের উদ্দেশ্যে অভিশাপ দিয়েছিল, এই গ্রামের সিঁদুর আমি কোনোদিন স্থায়ী হতে দেব না। রক্তের বদলে রক্ত নেব আমি। আমি ফিরে আসবই। এই গ্রামের আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি ফিরবই। তারানাথ চোখ খুললেন। তার চোখগুলো তখন লালচে হয়ে উঠেছিল। এরপরে তিনি বললেন, সেই সারদাই ছিল সেই ডুবুরি মারির পিশাচিনী। তার সেই অতৃপ্ত কামনার প্রতিহিংসা তাকে প্রেত লোক থেকে ফিরিয়ে এনেছিল। সে আমার যজ্ঞের আগুনের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি তো কেবল আমার প্রাপ্য নিচ্ছি। ওরা আমার সিঁদুর কেড়ে নিয়েছিল, আমি তাই এখন ওদের প্রত্যেকের জীবন কেড়ে নিচ্ছি। কিশোরী শিহরিত হয়ে বলল, কিন্তু ঠাকুরমশাই, যারা তখন মারা যাচ্ছিল তারা তো কেউ সেই অপরাধ করেনি, তারা তো ছিল নির্দোষ। পিশাচিনীর কাছে নির্দোষ বা দোষী বলে কিছু নেই কিশোরী। তারানাথ বললেন, তার কাছে প্রতিটা সধবা নারী ছিল সেই সমাজের প্রতিনিধি যারা তাকে পুড়িয়ে মেরেছিল। সে সেই রাতেই আমাকে আমন্ত্রণ করতে চেয়েছিল। গণ্ডির ওপরে সে তার নখ দিয়ে আঁচড় কাটছিল, কিন্তু মা কালীর কৃপায় সে ভেতরে ঢুকতে পারল না। তবে চরম হুমকি দিয়ে গেল আমায়। সে বলল, আগামী অমাবস্যায় এই গ্রাম পুরোপুরি শেষ হয়ে যাবে। তুই আমায় আটকাতে পারবি না তান্ত্রিক। সে তুই যতই চেষ্টা করিস না কেন, পারবি না। আমি বুঝলাম আমার হাতে সময় খুবই কম। অমাবস্যা আসতে আর মাত্র 3 দিন বাকি ছিল। আর এই 3 দিনের মধ্যেই আমাকে সেই পিশাচিনীর আসল উৎস খুঁজে বার করতে হবে। যজ্ঞের ছাইয়ে আমি দেখতে পেলাম একটি নাম, কালী প্রসন্ন চৌধুরী। ইনি ছিলেন সেই জমিদার যিনি সারদাকে পুড়িয়ে মারার মূল পাণ্ডা হিসেবে কাজ করেছিলেন। তার বংশের কেউ কি এখনো গ্রামে বেঁচে আছে? যদি থেকে থাকে তবে সেই সূত্র ধরেই আমাকে এগোতে হবে। এটাই মনস্থির করে ফেললাম আমি। কথাগুলো বলেই তারানাথ চুপ করলেন।
তিনি ঘরের এক কোণে রাখা ঘর থেকে একটু জল খেলেন। আমরা দুজনে স্তব্ধ হয়ে বসেছিলাম তার সামনে। বাইরে বৃষ্টির শব্দে যেন এক রহস্যময় তালের সৃষ্টি হয়েছিল। তারানাথ একটা কিছু বলতে গিয়েও আবার একটু থামলেন। কলকেটা পাশে রেখে তিনি সোজা হয়ে বসলেন। বাইরের বৃষ্টিটা তখন ঝিরঝিরে হয়ে এসেছিল, কিন্তু বাতাসের একটানা শো শো শব্দ যেন মঠলেনের ওই ঘরটার পরিবেশকে আরও ভারী করে তুলেছিল। আমরা দুজনে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তার সেই ডুবরি মাড়ির অভিজ্ঞতার কথাগুলি। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন। পরদিন সকালে আমি যখন বিনয়ের চণ্ডী মণ্ডপে বসে ভাবছি, তখন গ্রামের লোকজন সব জড়ো হয়েছিল। সবার চোখে মুখে শুধু আতঙ্ক নয়, আমার প্রতি একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল। আমি বিনয়কে জিজ্ঞেস করলাম, বিনয়, এই গ্রামে কালীপ্রসন্ন চৌধুরীর বংশের কেউ কি এখনো জীবিত আছে? বিনয় একটু ভেবে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, গ্রামের উত্তর দিকে সেই মস্ত বড় ভাঙাচোরা অট্টালিকাটা দেখছেন না, ওটা হলো গিয়ে চৌধুরীদের ভিট। এখন সেখানে শুধু হরিনাথ চৌধুরী আর তার পরিবার থাকে। হরিনাথ বাবু হলেন কালীপ্রসন্ন নাতি। কিশোরী এবার নড়ে চড়ে বসল। ঠাকুরমশাই, তার মানে হরিনাথবাবুর বাড়ির ওপর কি পিশাচিনীর নজর বেশি ছিল? একদম ঠিক ধরেছ কিশোরী। তারানাথ বললেন, আমি বুঝলাম সারদার সেই অভিশাপের মূল লক্ষ্যই হলো এই চৌধুরী পরিবার। আগের রাতে আমি হরিনাথ বাবুর বাড়ির পেছনের বাগানে সেই ছায়ামূর্তিকে দেখেছিলাম। আমি আর দেরি না করে বিনয়কে নিয়ে রওনা হলাম সেই বিশাল জমিদার বাড়ির দিকে। বাড়িটা এককালে হয়তো খুব জৌলুসপূর্ণ ছিল ঠিকই, কিন্তু তখন শ্যাওলা ধরা দিওয়ালার আগাছায় ভরা বাগান দেখে মনে হলো যেন সেটি সাক্ষাৎ জমপুরীতে পরিণত হয়েছে। হরিনাথ চৌধুরী লোকটা ছিল বেশ বয়স্ক, চোখে চালসে। আমাকে দেখে তিনি খুব একটা খুশি হলেন বলে মনে হলো না। জমিদারি রক্ত তো, তখনও অহংকার মেটেনি বললেই চলে। আমি যখন তাকে বললাম যে পিশাচিনীর উৎপত্তির কারণ আসলে তাঁদের পূর্বপুরুষের করা পাপের ফল, তখন তিনি রেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এসব তুকতাক তান্ত্রিক কথা আমি বিশ্বাস করি না। চোর ডাকাত সামলাতে পুলিশ আছে। আমি শান্ত গলায় বললাম, চৌধুরী মশাই, চোর ডাকাত হলে সিঁদুর মুছে দেয় না, আর বুক চিরে কেউ হৃৎপিণ্ডও নিয়ে যায় না। আমার কথা শুনে তার মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, ঠাকুরমশাই, তাঁর কি পরিবারে এমন কোনো সধবা মহিলা ছিল যারা তখনও বিপদের মুখে দাঁড়িয়েছিল? ছিল বিভূতি, হরিনাথ বাবুর মেজ ছেলের বউ সুরমা। তারানাথ চোখের মনি স্থির করে বললেন, মেয়েটি ছিল যেমন সুন্দরী তেমনই শান্ত, কিন্তু তার কপালে যে কি বিপদ ঘনিয়ে আসছিল সেটা সে জানত না। আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম, সুরমা তখন আমায় আড়ালে ডেকে বলল, ঠাকুর মশাই, কয়েক রাত ধরে আমি স্বপ্নের ঘোরে নুপুরের শব্দ শুনেছি। মনে হয় কেউ যেন আমার জানলার বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কাল রাতে আমি জানলা খুলে দেখি বাইরে একটা পচা মাংসের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আমি সুরমার হাতে একটা কবচ দিয়ে বললাম, মা, এটা সব সময় ধারণ করে থেকো, আর যাই হোক জানলা খুলবে না। সেদিন দুপুরবেলা আমি গ্রামের সেই প্রাচীন বট গাছের তলায় আবার গেলাম। দিনের আলোয় গাছটা যেন আরো বেশি কুৎসিত লাগছিল। আমি পরীক্ষা করে দেখলাম গাছের গুঁড়িতে কুড়ুলের ছোট ছোট গা দেওয়া হয়েছে। কে দিয়েছে, কেন দিয়েছে, সেটা ওই মুহূর্তে কিছুতেই আন্দাজ করতে পারছিলাম না।
হঠাৎ ঝোপের আড়ালে একটা খটখট শব্দ হলো। আমি চট করে সেদিকে তাকাতেই দেখলাম এক বৃদ্ধা সেখানে দাঁড়িয়ে রয়েছে। তার পিঠ ছিল কুঁজো, চুলটা ছিল সাদা, আর পরনে ছিল একটা ছিন্ন মলিন সাদা কাপড়। সে আমাকে দেখে অদ্ভুতভাবে হাসছিল। কিশোরী অবাক হয়ে জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, এই বৃদ্ধাটিকে, সে কি পিশাচিনীর কোনো রূপ ছিল? না কিশোরী, সে ছিল গ্রামের দাইমা। তিনি ছিলেন অনেক ইতিহাসের সাক্ষী। তারানাথ বললেন, আমি বুঝতে পারলাম পিশাচিনী কোনো অশুভ আত্মা নয়, সে ছিল আদপে এক জ্বলন্ত প্রতিহিংসা। সেদিনের রাতটা ছিল আরো ভয়ঙ্কর। আমি চৌধুরী বাড়ির সদর দরজায় একটা রক্ষা কবচ পুঁতে দিয়ে এসেছিলাম। মাঝরাতে বিনয়ের বাড়িতে বসে আমি জপ করছিলাম। এমন সময় হঠাৎ সারা গ্রাম কাঁপিয়ে এক আর্তনাদ ধেয়ে উঠল। সেই চিৎকার কোনো পশুর ছিল না, কোনো মানুষেরও ছিল না। সে ছিল এক ভৌতিক হাহাকার। চিৎকারটা আসছিল চৌধুরী বাড়ির দিক থেকেই। আমি আর বিনয় মশাল হাতে সেদিকে দৌড়লাম। গিয়ে দেখি জমিদার বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে হরিনাথ চৌধুরী থরথর করে কাঁপছেন। তিনি বললেন, ঠাকুর মশাই, আমাদের রক্ষা করুন। সুরমার ঘরের জানলাটা কে যেন বাইরে থেকে টেনে হিঁচড়ে ফেলেছে। আমরা যখন সুরমার ঘরে ঢুকলাম দেখলাম সারা ঘরে ছোপ ছোপ টাটকা রক্ত লেগে রয়েছে। সুরমা অচৈতন্য হয়ে মেঝেতে পড়েছিল। তার কপালে দেওয়া সিঁদুরটা চ্যাপটা হয়ে লেপ্টে ছিল তার সারা মুখে। কিন্তু পিশাচিনী তাকে পুরো শেষ করতে পারেনি। কেন জানো? আমি রুদ্ধশ্বাসে বললাম, কেন ঠাকুর মশাই? আপনার দেওয়া কবচের জন্য? হ্যাঁ বিভূতি, পিশাচিনী সুরমার গলায় কামড় দিতে গিয়েছিল, কিন্তু কবচের ছোঁয়ায় তার মুখ পুরো পুড়ে গিয়েছিল। ঘরের দেওয়ালে দেখলাম নখের আঁচড় রয়েছে, পাথর কেটে যেন গর্ত করা হয়েছে এমন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি ছিল জানো? সুরমার শাঁখা দুটো ছিল অক্ষত, কিন্তু তার সিঁদুরটা যেন কেউ চেটে খেয়ে নিয়েছিল বলে মনে হলো। তারানাথ এবার সোজা হয়ে আমাদের চোখের দিকে তাকালেন। তারপরে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি বুঝলাম অমাবস্যার আগে পিশাচিনী তার পূর্ণ শক্তি সঞ্চয় করছে। সে এখন সরাসরি আক্রমণ করতে আর কোনোভাবেই ভয় পাচ্ছে না। আর সুরমাকে সে মারেনি, তাকে এক অদ্ভুত মায়ার জালে আটকে রেখেছিল সে। সুরমার যখন জ্ঞান ফিরল তখন তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের লাল। সে আমার দিকে তাকিয়ে বৃষ্টিভাবে এসে উঠল। সেই হাসিতে সুরমার গলা ছিল না, ছিল সেই শ্মশানচারিণী পিশাচিনীর কণ্ঠস্বর। কিশোরী ভয়ে সিঁটিয়ে গেল। তারানাথ একটু হাসলেন, তারপরে আবারও প্রবেশ করলেন গল্পে। তিনি বলে চললেন, ভয় পেও না কিশোরী, এ তো কেবল সূচনা ছিল মাত্র। সেই রাতে আমি চৌধুরী বাড়ির উঠোনে বসে স্থির করলাম আমাকে এমন এক যজ্ঞ করতে হবে যার মাধ্যমে পিশাচিনীর অতীত আর বর্তমানের সেতু বন্ধন ভেঙে দেওয়া যায়। কিন্তু তার আগে আমাকে জানতে হতো সারদাকে পোড়ানোর পর তার হাড়গোড় ঠিক কোথায় ফেলা হয়েছিল। কারণ প্রেতাত্মার শেষ বন্ধন থাকে তার নশ্বর দেহাবশেষের ওপরই। হঠাৎ সুরমা ঘাট থেকে উঠে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো। সে গাইতে লাগলো একটা পুরনো লোকসঙ্গীত, যা এককালে সহমরণে যাওয়ার সময় গাওয়া হতো। আমরা সবাই পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। সুরমা আঙুল উঁচিয়ে চৌধুরী বাড়ির পুরনো কুঁয়োর দিকে ইশারা করলো, সেই কুঁয়ো যেটা অনেক বছর ধরেই বন্ধ করে রাখা হয়েছিল। তারানাথ কথাগুলো বলে থামলেন।
তিনি গভীর ধ্যানে ডুবে গেলেন যেন। মঠ লেনের স্যাঁতসেঁতে ঘরে প্রদীপের শিখাটা হঠাৎ নীল হয়ে উঠল। তারানাথ জানলার বাইরের অন্ধকারের দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, বিভূতি তন্ত্র মানে শুধু মন্ত্র পড়া নয়, এ হলো প্রকৃতির আদিম শক্তির সঙ্গে পাঞ্জা লড়া। সুরমার সেই বিকট হাসি আর কুয়োর দিকে তাকিয়ে তার করা সেই ইশারা আমাকে বুঝিয়ে দিয়েছিল যে ডুবডিমারির এই বিভৎসতার উৎস মাটির ওপরে নয়, মাটির অনেক গভীরে ছিল। আমি আর কিশোরী একদম নিস্তব্ধ হয়ে তার কথাগুলো শুনছিলাম। কিশোরী একটু নড়ে চড়ে বসে বলল, ঠাকুরমশাই, সেই পরিত্যক্ত কুয়োর ভেতর কি সত্যি কিছু ছিল? 100 বছর আগের হাড়গোড় কি অতদিন থাকে? তারানাথ গম্ভীর গলায় বললেন, থাকে কিশোরী, যদি তা তান্ত্রিক বন্ধনে আবদ্ধ থাকে তবে ঠিকই থাকে। পরদিন সকালেই আমি হরিনাথ চৌধুরীকে বললাম কুয়োর মুখটা খুঁড়তে। গ্রামের লোক ভয়ে সেদিকে এগোতেই চাইছিল না, কিন্তু আমার জেদের কাছে তারা সকলেই হার মানল। লোহার ভারী ঢাকনাটা যখন সরানো হলো তখন ভেতর থেকে গন্ধ বেরিয়ে এলো। তা কোনো পচা জলের গন্ধ ছিল না, তা ছিল 1 শতাব্দী ধরে জমে থাকা পৈশাচিক ঘৃণা আর মৃত্যুর ঘ্রাণ। আমি প্রশ্ন করলাম, আপনি কি নিজেই সেই কুয়োর ভেতর নেমেছিলেন? হ্যাঁ বিভূতি, কোমরে মোটা দড়ি বেঁধে আমি যখন নিচে নামছিলাম, আমার হাতে ছিল একটা ধনুচি আর মা কালীর আশীর্বাদী জবা ফুল। নিচে নামার সময় আমার মনে হচ্ছিল দেওয়ালের অন্ধকার থেকে অসংখ্য অদৃশ্য হাত আমাকে নিজের দিকে টেনে ধরছে। কুয়োর তলায় পৌঁছে আমি দেখলাম সেখানে 1 হাঁটু কাদা জমে রয়েছে। সেই কাদা ঘুঁটতেই বেরিয়ে এলো এক অভাবনীয় বস্তু। সেখানে ছিল একটা ছোট তামার কৌটো, যার ওপর রক্ত দিয়ে আঁকা ছিল একটা বিশেষ যন্ত্র, ভৈরব পাশ। আর তার ঠিক নিচেই ছিল সারদার কঙ্কালের কিছু অংশ। তারানাথ এবার তার আসন ছেড়ে সোজা হয়ে বসলেন। তার চোখ দুটো তখন জল জল করছিল। এরপর তিনি বললেন, আমি কৌটোটা নিয়ে ওপরে আসতেই সুরমা উন্মাদিনীর মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল। তার চোখ দুটো তখন আর মানুষের ছিল না, ঠিক যেন কোনো শিকারী হায়নার আকার ধারণ করেছিল। আমি জানতাম এই কৌটোই হলো পিশাচিনীর মূল প্রাণ ভোমরা। একে মুক্ত না করলে সে শান্ত হবে না। আমি সেখানেই আসন পাতলাম, শুরু করলাম আকর্ষণ ও শোধন প্রক্রিয়া। আমি হাত জোর করে সেই প্রাচীন মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলাম। ওম রিং ভট, ওরে পিশাচিনী, ওরে শ্মশানবাসিনী, মহাকালের আগায় স্থির হয়ে দাঁড়া। তোর রক্ত পিপাসা আজ আমি শান্ত করব। ওম রিং শ্রিং চামুণ্ডায় বিচ্ছে। মন্ত্রের সাথে সাথে চারপাশের বাতাস যেন চাবুকের মতো গর্জে উঠল। আমি আমার ঝোলা থেকে বের করলাম বিশেষ এক ধরনের তান্ত্রিক সামগ্রী, পঞ্চগব্য এবং রক্তচন্দন। তন্ত্রের ভাষায় একে বলে স্তম্ভন। পিশাচিনীর শক্তিকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখার জন্য আমি চারিদিকে কালো সর্ষে ছড়িয়ে দিলাম। কিশোরী ফিসফিস করে বলল, ঠাকুরমশাই, পিশাচিনী কি তখন আপনার সামনে এসে দাঁড়িয়েছিল? সরাসরি নয় কিশোরী, সে সুরমা শরীরের ওপর সওয়ার হয়ে এসেছিল। সুরমা হঠাৎ পুরুষালী গলায় গর্জে উঠে বলল, তান্ত্রিক, আজ যদি তুই ওই কৌটো খুলিস তবে এই গ্রামের সব সিঁদুর আমি রক্তে ধুয়ে দেব। আমি ভয় পেলাম না। আমি জানতাম কালীপ্রসন্ন চৌধুরী এই তামাটে কৌটোর মধ্যে
পিশাচিনীকে বেঁধে রেখেছিলেন তার অশুভ শক্তির স্বার্থে। আমি কৌটোটা খোলার জন্য মহাকালের সংহারক মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম রং ফট, বন্ধন বিদীর্ণ করো, প্রেত লোক মুক্ত করো, মা কালীর আজ্ঞায় এই আত্মা শান্ত হোক, স্বাহা। কৌটোটা খোলার সাথে সাথে এক বীভৎস চিৎকার শোনা গেল, যেন হাজারটা পেঁচা একসাথে ডেকে উঠল এমন। ভেতর থেকে বেরিয়ে এলো এক গাছি পুড়ে যাওয়া চুল আর একটা সোনার সিঁদুর কৌটো। সেই সিঁদুর কৌটোটা খোলা মাত্রই সুরমার শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে গিয়ে সরাসরি সেই পুরনো বটগাছটার দিকে ধাবিত হতে শুরু করলো। সাথে সাথে সুরমা ধপাস করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। কথাগুলো বলে তারানাথ একটু থামলেন। তিনি গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিভূতি, আমি ভেবেছিলাম পিশাচিনীকে তার বন্ধন থেকে মুক্তি দিলেই সে শান্ত হয়ে যাবে, কিন্তু আমি ভুল করেছিলাম। তন্ত্রের একটি গূঢ় দিক হলো, যখন কোনো অপশক্তিকে 100 বছর আটকে রাখা হয়, তখন সে মুক্তির পর আরো বেশি হিংস্র হয়ে ওঠে। পিশাচিনী তখন আর কেবলমাত্র জমিদার বাড়ির শত্রু ছিল না, সে তখন গোটা গ্রামের জমে পরিণত হয়েছিল। সেদিন রাতে আমি শ্মশানের ধারে বসে এক অদ্ভুত দৃশ্য দেখলাম গ্রামের প্রতিটি সধবা মহিলার ঘরের জানালার বাইরে একটা কুয়াশাচ্ছন্ন ছায়া ঘুরে বেড়াচ্ছে। সে তাদের সিঁদুর মুছে দিতে চাইছে। আমি বুঝলাম অমাবস্যা আসতে আর মাত্র 2 রাত বাকি, আর সেই অমাবস্যার রাতেই পিশাচিনী তার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ওই গ্রামের ওপর। আমি উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, আপনি কি তখন একা লড়ছিলেন? ঠাকুরমশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ বিভূতি, তন্ত্রের লড়াই সবসময় একারই লড়তে হয়। সে রাতে আমি স্থির করলাম আমাকে নরমুণ্ডি সাধনায় বসতে হবে। গ্রামের প্রাচীন শ্মশানে, যেখানে 7টি অপঘাতে মৃত্যুর চিতা জ্বলেছে, সেখানে বসে আমাকে মা কালীর আবাহন করতে হবে, নতুবা এই পিশাচিনীকে কোনোভাবে দমন করা যাবে না। তারানাথ কিছুক্ষণের জন্য চুপ করলেন। বাইরে বৃষ্টির শব্দে যেন সেই পিশাচিনীর অট্টহাসে মিশে আছে বলে আমাদের মনে হতে লাগলো। তারানাথ কলকাতা একপাশে সরিয়ে রেখে জানলার বাইরের দিকে তাকালেন। মঠ লেনের আকাশটা ছিল সেদিন অস্বাভাবিক রকমের কালো, ঠিক যেমনটা হয়েছিল 20 বছর আগেকার সেই রাতে। ঘরের টিমটিমে প্রদীপটা হঠাৎ এমনভাবে কেঁপে উঠেছিল, যেন মনে হলো কেউ ফুঁ দিয়ে সেটা নিভিয়ে দিতে চাইছে এমন। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিভূতি কিশোরী, ভয় হলো এমন এক আদিম অনুভূতি যা মানুষের রক্ত হিম করে দেয়। কিন্তু সেদিন রাতে ডুবরিমারিতে যা ঘটেছিল তা কেবল ভয় ছিল না, তা ছিল যেন এক সাক্ষাৎ বিভীষিকা। আমি আর কিশোরী একে অপরের গায়ের কাছে সরে বসলাম। ঘরের প্রতিটি কোণ যেন সেদিন রাতে জীবন্ত হয়ে উঠেছিল। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, এর আগে আমি তোমাদের বলেছিলাম কৌটো খোলার পর পিশাচিনী কিভাবে এক শিকল ছেঁড়া বাঘিনী হয়ে উঠেছিল। সেটি ছিল অমাবস্যার ঠিক আগের রাত। সারা গ্রাম যেন এক মৃত্যুর চাদরে ঢাকা পড়ে গিয়েছিল। সন্ধ্যের পর থেকেই শুরু হলো এক অমানুষিক কাণ্ড। আমি বিনয়ের চণ্ডী মণ্ডপে বসে যখন কপালে রক্ত চন্দনের তিলক পড়ছি, তখন হঠাৎ নিস্তব্ধতা ভেঙে এক পৈশাচিক চিৎকার ভেসে এলো গ্রাম থেকে। চিৎকারটা কোনো পশুর ছিল না, কোনো মানুষেরও ছিল না। ও ছিল এক এমন শব্দ
যা শুনলে মনে হয় যেন কলিজা ছিঁড়ে বেরিয়ে আসবে এমন। কিশোরী ভয়ে ফিস ফিস করে বলল, ঠাকুরমশাই, পিশাচিনী কি তবে সেই গ্রামে ঢুকে পড়েছিল? হ্যাঁ কিশোরী, সে আর মায়া ছিল না, সে তখন শরীর ধারণ করতে সক্ষম হয়েছিল। আমি আর বিনয় মশাল হাতে তখন দৌড়ালাম গ্রামের মাঝপাড়ার দিকে। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি কেন, কোনো মানুষই প্রস্তুত ছিল না। গ্রামের নাপিত পাড়ার এক বধূ, নাম ছিল সরলা, বয়স আর কত হবে, ওই 20-21। তার ঘরের জানালাটা ছিল কাঠের, কিন্তু সেই জানালাটা যেন কেউ কোনো ধারালো অস্ত্র ছাড়াই কাগজের মতো ছিঁড়ে ফেলেছিল। আমরা যখন ঘরে ঢুকলাম দেখলাম সরলা মেঝের ওপর পড়ে আছে, তার গলার নলিটা অমানুষিক ক্ষিপ্রতায় টেনে ছিঁড়ে ফেলা হয়েছিল। কিন্তু সবচেয়ে বিভৎস ছিল অন্য একটি দৃশ্য। সরলা সিঁথির সিঁদুরটা সারা মুখে লেপটেছিল, আর পিশাচিনী তার বুক চিরে হৃৎপিণ্ডটা খুবলে নিয়ে গেছিল। ঘরের দেওয়ালে 4 আঙুলের চওড়া নখের দাগ ছিল স্পষ্ট, যা দিয়ে তখনও রক্ত চুইয়ে পড়ছিল। তারানাথ থামলেন। তার নিজের চোখের কোণাও যেন রাগে আর দুঃখে লাল হয়ে উঠছিল। তিনি পুনরায় বলতে শুরু করলেন, আমি যখন সরলার নাড়ি পরীক্ষা করছিলাম তখন হঠাৎ শুনতে পেলাম ঘরের চালের ওপর এক অদ্ভুত খসখস শব্দ হচ্ছে। মনে হলো বিশাল বড় কোনো সরীসৃপ চালের ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। আমি মশালটা উঁচিয়ে বাইরে বেরোতেই দেখলাম, হায় মা কালী, সেই বটগাছের ছায়ামূর্তিটি তখন এক বিভৎস কঙ্কালসার নারীতে রূপান্তরিত হয়েছিল। তার গায়ের চামড়াগুলো ঝুলছিল, 2 চোখের কোটরে যেন নরকের আগুন জ্বলছিল। সে আমাদের দিকে তাকিয়ে এক বিকট স্বরে অট্টহাসি দিল। সেই হাসিতে কোনো সুর ছিল না, ছিল শুধু হাড়ের খটখট শব্দ। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, আপনি কি তাকে আটকানোর চেষ্টা করেননি? ঠাকুরমশাই প্রত্যুত্তরে বললেন, করেছিলাম বিভূতি। আমি তৎক্ষণাৎ আমার ঝোলা থেকে বের করলাম সিদ্ধ কড়ির মালা আর একটি তান্ত্রিক কবচ। আমি চিৎকার করে পিশাচিনীকে লক্ষ্য করে উচ্চারণ করলাম সেই ক্রোধিত মন্ত্রটি, ওং ক্রিং ফট কালীকে ঘোরদ্রষ্টে, পিশাচিনী স্তম্ভায় স্তম্ভায়, মহাকালের আজ্ঞা এই মুহূর্তে স্থির হও। মন্ত্র শুনে সে থামলো না, বরং আরো জোরে হাসতে লাগলো। এরপর সে এক লাফে চাল থেকে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালো। তার গা থেকে ভেসে আসা পচা মাংসের গন্ধে আমাদের দম বন্ধ হয়ে আসছিল। আমি বুঝলাম, সাধারণ মারণ বা স্তম্ভন মন্ত্রে একে দমানো যাবে না। এ হলো 100 বছরের পুঞ্জীভূত ঘৃণা। সেই রাতে আমি আর বিনয় বাড়ি ফিরতে পারলাম না। সারা গ্রামে যেন সেদিন এক যমদূত ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ শুনলাম দূর থেকে ঢাকের শব্দ ভেসে আসছে, কিন্তু গ্রামে তো সেই সময় কোনো পুজো ছিল না। আমরা শ্মশানের দিকে দৌড়ালাম। গিয়ে দেখলাম শ্মশানের মাঝখানে এক অদ্ভুত নৃত্য চলছে। পিশাচিনী একা নয়, সে মায়া দিয়ে আরো কতগুলো ছায়ামূর্তি তৈরি করেছে। তারা সবাই সধবা মহিলাদের মতো সাজগোজ করে শ্মশানের চিতার চারিদিকে ঘুরছে। তাদের হাতে ছিল মানুষের খুলি, আর তাতে ভরা ছিল টাটকা রক্ত। আমি বুঝলাম, পিশাচিনী নরবলির মাধ্যমে তার পূর্ণ শক্তি সঞ্চয় করছে অমাবস্যার মহালগ্নের জন্য। কিশোরী কেঁপে উঠে বলল, ঠাকুরমশাই, আপনি কি তখন ভয় পেয়েছিলেন?
তারানাথ হাসলেন, এরপর বললেন, ভয় তো পেয়েছিলাম কিশোরী, কিন্তু সেই ভয়কে জয়ে রূপান্তরিত করাই হলো তন্ত্র। আমি বুঝতে পারলাম পিশাচিনী এখন সরাসরি আক্রমণ করবে আমাকে। আমি শ্মশানের এক নির্জন কোণে বসে আমার ভৈরব আসন পাতলাম, চারিদিকে নিজের রক্ত দিয়ে গণ্ডি কাটলাম, কারণ রক্ত ছাড়া রক্ত পিপাসু শক্তিকে শান্ত করা যায় না। আমি আমার কোষাকুষি থেকে পঞ্চমুণ্ডির মালা বের করে জপ করতে শুরু করলাম। ওম ক্রিং রুং রিং দক্ষিণ কালীকে ক্রিং রুং রিং স্বাহা। মা, রক্ষা করো, অসুর সংহার করো। গভীর রাতে যখন চাঁদ মেঘে ঢাকা পড়ল, তখন পিশাচিনী আমার গণ্ডির বাইরে এসে দাঁড়ালো। সে তার বীভৎস মুখটা আমার খুব কাছে নিয়ে এলো। তার নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছিল। সেখানে উৎপন্ন হচ্ছিল তীব্র পচা আর বিষাক্ত গন্ধ। সে তার নখ দিয়ে আমার গণ্ডির ভেতর হাত ঢোকানোর চেষ্টা করতে লাগলো। প্রতিবার গণ্ডিতে হাত দিতেই আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছিল। সে যন্ত্রণার চিৎকার করে উঠল। আমি বুঝলাম আমার গণ্ডি ঠিক আছে, কিন্তু পিশাচিনী তখন নতুন চাল চালছিল। সে আমাকে বিভ্রান্ত করতে চাইছিল। হঠাৎ দেখলাম শ্মশানের ধোঁয়ার মাঝখান থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা, অবিকল আমার মায়ের মতো দেখতে। তিনি হাত বাড়িয়ে কাঁদছিলেন আর বলছিলেন, আমাকে রক্ষা করো তারা, পিশাচিনী আমাকে মেরে ফেলবে। আমি জানতাম ওটা মায়া, কিন্তু মনটা একবারের জন্য হলেও কেঁপে উঠল। সেই সুযোগে পিশাচিনী আমার গণ্ডির এক জায়গায় নখ বসালো। আমি তৎক্ষণাৎ আমার হাতের ডাবর থেকে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে উচ্চারণ করলাম সেই বিশেষ মন্ত্রটি, ওম নমো শ্মশান কালিকায় সর্ববিভাগ্ন নাশায় নাশায় রিং ফট স্বাহা। একটা বিকট শব্দে মায়াটা কেটে গেল। পিশাচিনী তখন তার আসল রূপে আকাশ কাঁপিয়ে আর্তনাদ করতে শুরু করলো। তারানাথ থামলেন। তিনি ঘামছিলেন। 20 বছর আগের সেই আতঙ্ক যেন তাঁর রক্তে সেদিনও বইছিল। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, বিভূতি, সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমি জানতাম পিশাচিনী কালকের জন্য বড় কোনো চাল চালছিল, আর সেই চালের পেছনে কেবল পিশাচিনী নেই, ছিল 100 বছর আগেকার সেই তান্ত্রিকের এক অশুভ উত্তরাধিকারও। পরদিন সকালেই আমি এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলাম। আমি আর কিশোরী স্তব্ধ হয়ে বসেছিলাম। এরপরে কি রহস্য উন্মোচিত হতে চলেছে তা ভেবেই আমাদের শিরদাঁড়া দিয়ে একটা হিমেল রক্তের স্রোত বয়ে গেল। তারানাথ কলকেটা নামিয়ে রেখে জানলার বাইরে ঝমঝমে বৃষ্টির দিকে তাকাল। মঠলেনের এই ঘরটা তখন আর শুধু কলকাতার একটা সাধারণ কামরা ছিল না, এ যেন এক অলৌকিক টাইম মেশিনের আকার ধারণ করেছিল, যা আমাদের নিয়ে যাচ্ছিল 20 বছর আগের সেই অভিশপ্ত ডুবরি বাড়িতে। ঘরের এক কোণে রাখা মা কালীর তৈলচিত্রের ওপর প্রদীপের শিখার ছায়াটা পড়ায় মনে হচ্ছিল মা যেন অপলক দৃষ্টিতে আমাদের দেখছেন। তারানাথ আবার বলতে শুরু করলেন। তিনি বলে চললেন, অমাবস্যার রাত নেমে এলো ডুবরি মারিতে। আকাশটা যেন সেদিন একটা বিশাল কালো চাদরে ঢাকা পড়েছিল, যাতে একটাও নক্ষত্র ছিল না। গ্রামের কুকুরগুলো বিকেলের পর থেকে ডাক বন্ধ করে দিয়েছিল। সে ছিল এক অশুভ ইঙ্গিত। বিনয় আমাকে এক বাটি গরুর দুধ আর কয়েকটা বেল পাতা দিয়ে গেল। আমি জানতাম আজ রাতে হয় আমি থাকবো, নয়তো সেই পিশাচিনী। আমি আর কিশোরী একেবারে ঠাকুর মশাইয়ের মুখের উপর ঝুঁকে পড়লাম। কিশোরী জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই,
আপনি যে বলেছিলেন পিশাচিনীর পেছনে কোনো ঘোরতর রহস্য আছে, সেটা কি আপনি তখনই বুঝতে পেরেছিলেন? হ্যাঁ কিশোরী, তারানাথ চোখের মনি স্থির করে বললেন, সেই অমাবস্যার দুপুরে আমি যখন গ্রামের চৌধুরী বাড়ির পুরনো মহাপেজখানা বা নথিপত্র ঘটা দেখছিলাম, তখন একটা জীর্ণ ডায়েরি আমার হাতে এসে পড়ে। ওটা ছিল হরিনাথ চৌধুরী ঠাকুরদা কালীপ্রসন্ন চৌধুরীর লেখা ডায়েরি। সেখানে যা পড়েছিলাম তা পড়ে আমার নিজের রক্ত হিম হয়ে গিয়েছিল। সারদাকে সহমরণে পাঠানোর পিছনে কেবল কুসংস্কার ছিল না, ছিল এক পৈশাচিক আকাঙ্ক্ষাও। কালীপ্রসন্ন চৌধুরী নিজে একজন কাপালিকের কাছে দীক্ষা নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এক সতী নারীকে পুড়িয়ে তার ভস্ম দিয়ে ছিন্ন মস্তা সিদ্ধি করতে। সারদাকে বলি দিয়ে তার আত্মাকে তান্ত্রিকভাবে বেঁধে ফেলা হয়েছিল, যাতে সেই শক্তি এই বংশের সম্পদকে পরবর্তীতে রক্ষা করতে পারে। কিন্তু সেই বন্ধন যখন ঢিলে হলো, তখন সেই শক্তি পিশাচিনী হয়ে ফিরে এলো তার কাছে। আমি শিউরে উঠে বললাম, তার মানে পিশাচিনী ছিল আসলে একজন তান্ত্রিকের শিকার? সে নিজেই তো তাহলে অপরাধী নয়? তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তন্ত্রের জগতে অপরাধী আর নিরপরাধের সীমা খুব পাতলা হয় বিভূতি। 100 বছরের যন্ত্রণা আর অপমান তাকে এমন এক জানোয়ারে পরিণত করেছিল যে সে তখন রক্তের স্বাদ ছাড়া আর কিছু চিনতে পারছিল না। তার সবচেয়ে বড় সত্যটা জানলাম তখন, যখন দেখলাম ডায়েরির শেষে লেখা আছে, আমার উত্তর পুরুষদের মধ্যে যার শরীরে আমার জন্মদাগ থাকবে, সেই হবে সারদাকে বশ করার আধার। আমি তৎক্ষণাৎ হরিনাথ চৌধুরীর বাড়ির সবার খোঁজ নিলাম। জানতে পারলাম হরিনাথ বাবুর ছোট ভাই, যাকে সবাই মৃত বলে জানতো, সে আসলে গ্রামেই এক নির্জন পুরো বাড়িতে গত 10 বছর ধরে তান্ত্রিক সাধনা করছিল লুকিয়ে। তার নাম ছিল শশীভূষণ। গ্রামের মহিলারা যখন মারা যাচ্ছিল, শশীভূষণ তখন আড়ালে বসে পিশাচিনীকে সেই রক্ত উৎসর্গ করছিল। সে চেয়েছিল পিশাচিনীকে বশ করে অমরত্ব লাভ করতে। এই শশীভূষণই ছিল আসল কুশীলব। কিশোরী অবাক হয়ে বলল, ঠাকুরমশাই, আপন ভাই হয়ে সে নিজের বংশের সর্বনাশ করছিল? ক্ষমতার মোহ মানুষের সব সম্পর্ক ভুলিয়ে দেয় কিশোরী। তারানাথ বলতে লাগলেন, আমি সেই অমাবস্যার রাতে শশীভূষণের সেই পুরো বাড়িতে হানা দিলাম। বাড়িটা ছিল শ্মশানের একদম গা ঘেঁষে। বাইরে থেকে মনে হবে কেউ থাকে না, কিন্তু ভেতরে ঢুকতেই আমার নাকে এলো পচা মাংস আর তান্ত্রিক হোমের গন্ধ। আমি অন্ধকার বারান্দা দিয়ে এগোতে এগোতে দেখলাম মাঝখানের বড় ঘরটায় হাড়ের তৈরি একটা বেদি সাজানো হয়েছে। সেখানে বসে আছে সেই ব্যক্তি, শশীভূষণ। তার সারা গায়ে ছিল চিতাভস্ম মাখা, গলায় ছিল মানুষের হাড়ের মালা, আর তার পাশেই ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে ভাসছিল সেই বীভৎস পিশাচিনী। পিশাচিনী তখন তার পূর্ণ রূপে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তার নখগুলো ছিল 1 হাত লম্বা। তার জিভ দিয়ে লালা নয়, কালো রক্ত গড়িয়ে পড়ছিল। শশীভূষণ তাকে মন্ত্রে বশ করার চেষ্টা করেছিল। আমি ঘর কাঁপিয়ে গর্জন করে উঠলাম, শশীভূষণ, ক্ষান্ত হও, এই নরকের খেলা এবার তুমি বন্ধ করো। শশীভূষণ আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি হাসলো। তার চোখ দুটো ছিল একদম সাদা। সে চিৎকার করে বলল, ওরে মূর্খতান্ত্রিক, আজ সারদা আমার বশ হবে। আজ গ্রামের 10 জন সধবার রক্তে
তার তর্পণ শেষ হবে আর আমি পাবো অসীম ক্ষমতা। সে পিশাচিনীকে লক্ষ্য করে এক বিশেষ বশীকরণ মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। ওং রিং পিশাচিনী মচ্ছরিরং প্রবশয় প্রবশয় রক্তপায়িনী কঙ্কালধারিণী শশীভূষণ আজ্ঞায় স্থির ভব। সাথে সাথে পিশাচিনী এক অমানসিক আর্তনাদ করলো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো বিভূতি, সে শশীভূষণের আজ্ঞা মানল না। সে বুঝতে পেরেছিল যে শশীভূষণ সেই বংশেরই লোক যারা তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। সে হঠাৎ শশীভূষণের টুঁটি চেপে ধরল। শশীভূষণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি বুঝলাম পিশাচিনী এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সে শশীভূষণকে শেষ করে সরাসরি গ্রামের দিকে ধাওয়া করবে। আমি আর দেরি করলাম না। আমি আমার ঝোলা থেকে বের করলাম রুদ্র অক্ষ আর মহাকালের খড়গ। এটি হলো এক প্রকার একটি তান্ত্রিক ছুরি। আমি জানতাম পিশাচিনীকে মারার আর কোনো উপায় অবশিষ্ট নেই, তাকে কেবল বিসর্জন দেওয়া যায়। আমি মেঝেতে রক্ত চন্দন দিয়ে এক বিশাল কালী যন্ত্র আঁকলাম। শশীভূষণ তখন মেঝেতে নিথর হয়ে পড়েছিল। তার ঘাটটা পিশাচিনী মোটকে দিয়েছিল। পিশাচিনী এবার আমার দিকে ঘুরে তাকালো। তার লাল চোখ দুটো থেকে যেন ঘৃণা ঠিকরে বেরোচ্ছিল। আমি বললাম, ঠাকুরমশাই, আপনি কি তখন ভয় পাননি? একা এক পিশাচিনী আর এক মৃত তান্ত্রিকের ঘরে বসে কিভাবে কাজগুলো মন স্থির দেখে করতে পারছিলেন আপনি? তারানাথ গম্ভীর স্বরে বললেন, ভয়কে গ্রাস না করলে সাধক হওয়া যায় না বিভূতি। আমি আমার গলার স্বরে সমস্ত শক্তি ঢেলে মা কালীর সংহার মন্ত্র জপ করতে শুরু করলাম। ঘরের দ্বীপগুলো তৎক্ষণাৎ সব একসাথে নিভে গেল। শুধু আমার হাতের যজ্ঞের আগুনটা দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমি উচ্চারণ করলাম সেই বিশেষ মন্ত্রটি, ওং ক্রিং রুং রিং দক্ষিণ কালীকে। ওরে অতৃপ্ত আত্মা, ওরে শ্মশানবাসিনী সারদা, মহাকালের দোহাই, মা কালীর আজ্ঞায় তোর প্রতিহিংসা সংবরণ কর। তুই যা রক্ত চেয়েছিলি সেই অপরাধীর বংশধর আজ তোর পদতলে মৃত। এবার ফিরে যা তুই তোর আপন লোকে। পিশাচিনী অট্ট হাসি দিয়ে আমার দিকে সজোরে একটা থাবা মারল। আমার রক্ষা কবচ থেকে একটা বিদ্যুতের ঝিলিক বেরিয়ে তাকে সঙ্গে সঙ্গে ছিটকে ফেলে দিল। সে বুঝল আমাকে হারানো অত সহজ নয়। সে তখন সুরমার রূপ ধারণ করলো। সুরমার গলায় কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচান ঠাকুরমশাই, আমি খুব কষ্টে আছি, আমি খুব কষ্টে আছি। তন্ত্রীকে বলে মায়া যুদ্ধ। আমি চোখ বন্ধ করে পরমেশ্বরী রূপ ধ্যান করলাম। আমি বুঝতে পারলাম পিশাচিনী আসলে সেই গ্রামের শ্মশানের এক বিশেষ প্রাচীন কবরের সঙ্গে যুক্ত, যেখানে সারদার অর্ধেক ভস্য রাখা ছিল। আমি পিশাচিনীকে লক্ষ্য করে অভিশপ্ত সেই তামার কৌটো থেকে বের করা সিঁদুরটা তার দিকে ছুঁড়ে মারলাম। সিঁদুরটা তার গায়ে লাগতেই সে যন্ত্রণায় কুঁকড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই আমি আসল সত্যটা অনুধাবন করলাম। এই পিশাচিনী আসলে পিশাচিনী ছিল না। এই ছিল সারদার 100 বছরের পুঞ্জীভূত অভিমান আর ঘৃণার জীবন্ত প্রতীকী, যা প্রেত লোকে যেতে পারছিল না। আমি জানতাম তাকে মুক্তি দিতে হলে তাকে মা হিসেবে আবাহন করতে হবে। আমি আমার অস্ত্র নামিয়ে রাখলাম। আমি 2 হাত জোর করে বললাম, মা সারদা, তোর অপমানের শোধ এখন সম্পূর্ণ হয়েছে। তুই ফিরে যা,
তোর নামে এই গ্রামে প্রতি বছর অমাবস্যায় সধবা মায়েরা পুজো দেবে। কেউ তোকে ভুলে যাবে না। দোহাই মা, শান্ত হ। তারানাথ থামলেন। তাঁর চোখ থেকে 1 ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়ল। তিনি বললেন, বিভূতি, ঘৃণাকে ঘৃণা দিয়ে জয় করা যায় না। আমার এই কথাগুলো শুনে পিশাচিনীর সেই বীভৎস রূপটা ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগলো। তার সেই রক্তচক্ষু ক্রমে শান্ত হলো। সে একবার আমার দিকে তাকালো। তার সেই দৃষ্টিতে আর হিংসা ছিল না, ছিল এক অসহ্য বেদনা। তারপর সে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল সেই পুরো বাড়ির অন্ধকারে। পরদিন সকালে গ্রামের লোক দেখল শশীভূষণের মৃতদেহটি পড়ে রয়েছে। সবাই ভাবল সে হৃদস্পন্দন বন্ধ হওয়ার ফলে মারা গেছে, কিন্তু আমি জানতাম আসল ঘটনার কথা। সেই অমাবস্যার পর থেকে ডুবুরি মাটিতে আর কোনো সধবা মহিলার রহস্যময় মৃত্যু হয়নি। তবে সেদিনও সেখানে অমাবস্যার রাতে গ্রামের মহিলারা সেই প্রাচীন বট গাছের তলায় সিঁদুর আর শাখা উৎসর্গ করত। ওই কি না, ভয়ে নয়, এক অভাগী মায়ের সম্মানের উদ্দেশ্যে অর্পণ করত তারা। তারানাথ এবারে চুপ করলেন। বাইরে বৃষ্টি থেমে গেছিল। এক অদ্ভুত শান্তি মঠ লেনের ওই ঘরটাকে গ্রাস করেছিল। বুঝতে পারলাম যে পিশাচিনী আসলে কোনো পিশাচিনী ছিল না। সে ছিল সমাজের কুসংস্কার আর তান্ত্রিক লোভের এক চরম বলি। তারানাথ তান্ত্রিক একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাঁর চোখের দৃষ্টি তখন ছিল সুদূর প্রসারী, যেন তিনি মঠ লেনের ওই স্যাঁতসেঁতে ঘর ছেড়ে পৌঁছে গিয়েছেন সেই 20 বছর আগের ডুবুরিমারি শ্মশান ঘাটে। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু জানলার ফাঁক দিয়ে আসা রাতের বাতাসটা তখনও ছিল বেশ হিমেল। আমি আর কিশোরী নড়ে চড়ে বসলাম। গল্পের শেষ ভাগ শুনতে আমরা দুজনেই ছিলাম বেশ উন্মুখ। তারানাথ বলতে শুরু করলেন, শোনো বিভূতি, পিশাচিনীকে শান্ত করা আর তাকে বিদায় দেওয়া দুটো এক জিনিস নয়। শশীভূষণের মৃত্যুতে পিশাচিনী তার প্রতিহিংসার প্রধান লক্ষ্যকে পেয়েছিল ঠিকই, কিন্তু 100 বছরের অতৃপ্ত প্রেতাত্মা সহজে তার আস্তানা ছাড়ে না। অমাবস্যার সেই রাত তখনও শেষ হয়নি। পিশাচিনী ধোঁয়ার মতো মিলিয়ে গেলেও শ্মশানের চারপাশে বাতাস তখনও ভারী হয়েছিল। আমি জানতাম সূর্যোদয় হওয়ার আগে যদি তাকে চিরতরে প্রেতলোকে না পাঠানো যায়, তবে সে আবার কোনো না কোনো নতুন আধারের খোঁজ ঠিক করবে। কিশোরী প্রশ্ন করল, ঠাকুরমশাই, শশীভূষণ তো মারাই গিয়েছিল, তবে আর কার ওপর সে ভর করতে পারত? যে কোনো দুর্বল চিত্ত মানুষ কিংবা সেই বংশের কোনো নির্দোষ রক্তের ওপর ভর করতে পারত সে। তারানাথ উত্তর দিলেন। আমি বিনয়কে বললাম, বিনয়, এখনই হরিনাথ চৌধুরীকে খবর দাও। তাকে বলো জমিদার বাড়ির কুলদেবীর মন্দিরের সামনে যেন সবাই এসে জড়ো হয়, আর তুমি শ্মশান থেকে 1 কলসি জল নিয়ে এসো। আমি নিজে সেই পুরো বাড়ি থেকে শশীভূষণের রক্ত মাখা সেই হাড়ের মালা আর সারদার সেই সিঁদুর কৌটোটা হাতে তুলে নিলাম। রাত তখন প্রায় শেষ প্রহরে এসে পৌঁছেছিল। আমি গ্রামের সেই প্রাচীন বটগাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। পিশাচিনী তখন সেখানে স্থির হয়ে বসেছিল অদৃশ্যভাবে। সাধারণ মানুষ তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু আমার তান্ত্রিক চোখে ধরা পড়ছিল তার ছটফটানির শব্দ। সে মুক্তি চাইছিল, কিন্তু 100 বছরের শিকল তাকে ধরে রেখেছিল আষ্টে পৃষ্ঠে। আমি সেখানে যজ্ঞের শেষ আগুনটা জ্বালালাম। এবার আর দমনের জন্য নয়, এবার মুখের জন্য লড়াই করতে লাগলাম। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, পিশাচিনীকে কি
মুক্তি দেওয়া অত সহজ ছিল? সে তো ইতিপূর্বে গ্রামের বহু মানুষের অনেক রক্ত নিয়েছিল। রক্ত সে নিয়েছিল বিভূতি, কিন্তু সেই রক্তের দায় ছিল সমাজ আর কালীপ্রসন্ন চৌধুরীর ওপর। তারানাথ গম্ভীর গলায় বললেন। আমি যজ্ঞের আগুনের সামনে বসে উচ্চারণ করলাম শেষ মহাবিদ্যা মন্ত্র, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। মা শারদা, তোর পার্থিব বন্ধন আমি ছিন্ন করলাম। মহাকালের কোলে তুই স্থান পা। এই গ্রামের আর কোনো সিঁদুর তুই চাস না, এই বর দিয়ে যা। মন্ত্র উচ্চারণের সাথে সাথে আকাশ থেকে এক অদ্ভুত আলো যেন বটগাছটার উপর এসে পড়ল। আমি আমার জোলা থেকে শান্তি জল ছিটিয়ে দিলাম সেই হাড়ের ওপর। হঠাৎ দেখলাম সেই বিভৎস পিশাচিনীর রূপ বদলে যাচ্ছে। তার সেই কঙ্কাল সার চেহারা, রক্ত মাখা চোখ সব ধীরে ধীরে এক সুন্দরী নববধূর রূপে বদলে গেল। শারদা, সেই 100 বছর আগের সেই তরুণী শারদা, যার সিঁথি ভরা সিঁদুর আর চোখে ছিল বিন্দু বিন্দু জল, সে আমার দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করল। তার সেই দৃষ্টিতে আর কোনো হিংসা ছিল না, ছিল এক চরম শান্তি। এক লহমায় সে হাওয়ায় মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দিগন্ত রেখায় ভোরের প্রথম আলোটা ফুটে উঠল। গ্রামের মন্দির থেকে শঙ্খধ্বনির শব্দ শোনা গেল। ডুবরিমারির সেই দীর্ঘ অভিশপ্ত রাতের অবসান হলো। তারানাথ এবার থামলেন। তিনি একটা দীর্ঘ তৃপ্তির নিঃশ্বাস নিলেন। ঘরের প্রদীপটা তখনও বেশ শান্তভাবে জ্বলছিল। কিশোরী বলল, ঠাকুরমশাই, তারপর গ্রামের লোক কি আপনাকে ধন্যবাদ জানিয়েছিল? তারানাথ হাসলেন, একটা ম্লান হাসি। এরপরে বললেন, ধন্যবাদ নিয়ে সাধকের কাজ চলে না কিশোরী। হরিনাথ চৌধুরী আমাকে অনেক কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু আমি কিছুই নিইনি। শুধু বিনয়কে বলেছিলাম, বিনয়, ওই বট গাছটার তলায় একটা ছোট শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দিস, যাতে ওই আত্মার শান্তি চিরস্থায়ী হয়। সেদিন দুপুরে আমি ডুবুরিমারি ছেড়ে কলকাতায় ফেরার ট্রেন ধরলাম। ট্রেনে বসে মনে হচ্ছিল কত শত শারদা আজও হয়তো আমাদের এই সমাজের আনাচে কানাচে তান্ত্রিক লোভ আর কুসংস্কারের বলি হয়ে পড়ে আছে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মটলেনের এই অন্ধকার ঘরে আমরা যেন এক মহান লড়াইয়ের সাক্ষী হয়ে রইলাম। গল্পের আতঙ্ক তখন আর ছিল না, ছিল শুধু এক বিষণ্ণ করুণ ইতিবৃত্তি। আমি আর কিশোরী বুঝতে পারলাম রাত অনেক হয়েছে। আমি উঠে দাঁড়ালাম, কিশোরীও আমার পাশে এসে দাঁড়ালো। আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করি। এরপরে আমি ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বললাম, আজ তবে আসি ঠাকুরমশাই। তারানাথ আশীর্বাদী ভঙ্গিতে হাত তুলে বললেন, সাবধানে যেও দুজনে। জগৎটা যেবল যা চোখে দেখা যায় তা দিয়ে তৈরি নয় বিভূতি, এর পেছনে অনেক কিছু আছে, কথাটা মনে রেখো। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। মটলেনের অন্ধকার গলি দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল চারিদিকে ছায়াগুলোর মধ্যেও হয়তো একটা গহীন রহস্য লুকিয়ে আছে। কিন্তু আমাদের মনে কোনো ভয় ছিল না, কারণ আমরা জানতে পেরেছিলাম যে অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোরের আলোর কাছে তাকে হার মানতেই হয়। সেদিন ফিরে আসতে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে উঠেছিল ঠিকই, তবে আবারও একটা নতুন গল্প শোনার ঝোঁক থেকেই গিয়েছিল।